সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আপনাদের সঙ্গে আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা নিয়ে কথা বলবো, যত বৃহস্পতিবারের সর্বশেষ আপডেটটা নিয়ে, পাশাপাশি আগামী সপ্তাহে কেমন যেতে পারে তার উপর একটা আমরা ডিসকাশন করবো, ফোরকাস্ট জাস্ট। আর সেই সাথে কয়েকটি ফান্ডামেন্টাল স্টকে অ্যানালাইসিস করব, যা আপনাদের কাছ থেকে কিছু রিকোয়েস্টেড ছিল, পাশাপাশি আমার কয়েকটা মার্কেট রিসার্চ থেকে পাওয়া কয়েকটা স্টক নিয়ে। তো আলোচনার শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তো সাময়িকভাবে একটু ব্যস্ত থাকার কারণে আমি কয়েকদিন ধরে আসলে ভিডিওটা আপলোড করতে পারিনি, একটু অফিসিয়ালি বিভিন্ন টোরে থাকার কারণে আমি আসলে কন্টিনিউ করতে পারিনি। সরি ফর দ্যাট, বা চেষ্টা করবো আমি আপনাদেরকে কন্টিনিউশন রাখার জন্য। আর আলোচনার শুরুতে আমি আবার রিকোয়েস্ট করব যে আমার এই যে আলোচনাটি টোটালটা হচ্ছে ব্যক্তিগত ইন্টেলেকচুয়াল থেকে করা, আমার একান্ত এটা আমার ব্যক্তিগত পরামর্শ বা আমার অ্যানালাইসিস। আমার আলোচনা থেকে কেউ সরাসরি বাই বা সেল হওয়ার জন্য উদ্বুদ্ধ আমি করছি না, বা আপনারা উদ্বুদ্ধ হবেন না। শুধুমাত্র আমি একটি স্টকের অ্যানালাইসিসটি করে থাকি এবং তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকি। এতে হয়তো আপনার কিছুটা বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা হয়তো পরামর্শ আপনার লাগতে পারে বা প্রয়োজন হতে পারে। এতে কিন্তু আমি কোনোভাবে আপনাকে উৎসাহিত করছি না যে আপনি স্টকটিতে বিনিয়োগ করেন, জাস্ট কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে, যাতে আপনার ইনফরমেশনটা আপনি যদি সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন, তাহলে আপনার বিনিয়োগটা হয়তো একটু কাজে লাগতে পারে আমার এই পরামর্শটা। তো এই ছিল মোটামুটি একটা ব্রিফ। তো আজকে আমি কথা বলতে যাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লাস্ট, অর্থাৎ 2024 সালে 21 নভেম্বর সদ্য সমাপ্ত যে ইন্ডেক্সটা আমরা দেখতে পাচ্ছি, তার ক্যান্ডেল নিয়ে কথা বলবো। তো আলোচনার শুরুতে আমি প্রথমে দেখে নেব যে আরএসআইটা কিন্তু ইন্ডিকেট করতেছে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা কিন্তু ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতেছে। পাশাপাশি আমরা যদি এমএসসিডি হিস্টোগ্রাম বা ক্রস ওভারটা দেখি, ওখানে কিন্তু স্পষ্টভাবে নির্দেশনা করতেছি যে ইন্ডেক্সটা কিন্তু ডে বাই ডে কিন্তু ডাউন কারেকশনে যাবে, তারপর কিন্তু নতুন করে আবার হয়তো একটা কারেকশন হিসেবে আপনি নিতে পারে। তো এখন আমরা দেখবো যে ডে চার্টে আসলে অ্যাকচুয়ালি কি ঘটতে যাচ্ছে, এবং দুটো ইন্ডিকেটরে কিন্তু নেগেটিভলি প্রমোট করা হচ্ছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা আগামী সপ্তাহে হয়তো নেগেটিভলি মুভ করতে পারে, যদি না কোনো ওইরকম ফান্ডামেন্টাল কোনো নিউজ আসে। অ্যাজ পার ডাটা আমরা কিন্তু এটাই দেখতে পাচ্ছি। যদি ভালো নিউজ আসে বা ওরকম কোনো চরকদার কোনো মেসেজ থাকে, তাহলে হয়তো আবার এখান থেকে ইউটার্ন নিলেও নিতে পারে। কারণ এই অ্যানালাইসিসটা কিন্তু করা হয় শুধুমাত্র গতকালকে পর্যন্ত যা ঘটেছে, এই অ্যানালাইসিসটা কিন্তু ক্যান্ডেলের মাধ্যমে আমরা বুঝতে পারি। আগামীকালকে আমরা এই ক্যান্ডেলটা দেখেই প্ল্যান করে থাকি। তবে অনেক সময় হয় কি, যে বললাম, যদি ফান্ডামেন্টাল নিউজ চলে আসে বা ব্যাড নিউজ বা ভালো নিউজ, তাহলে কিন্তু চেঞ্জ আসতে পারে। তো ওভারঅল দিক থেকে আমরা আলোচনাটা করে থাকি মূলত যে কারেন্ট ক্যান্ডেলটা দেখি। তো এই ক্যান্ডেল কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে যে এখানে কিন্তু প্রচন্ড কিন্তু বায়ারদের সেলারদের কিন্তু একটা প্রেসার রয়েছে, আর যার ফলে কিন্তু গত 20 তারিখে যে ভলিউম ছিল, তার চেয়ে কিন্তু ভলিউমটা কিন্তু কমে আসছে, অনেক কমে আসছে, 363 কোটি আর হচ্ছে 393 কোটি ছিল আগের দিন। তো ভলিউম কিন্তু ডে বাই ডে কমে যাচ্ছে, মাঝখানে কিন্তু 500, 600, 700 কোটি টাকা পর্যন্ত যাচ্ছিল। অর্থাৎ ভলিউম যদি ভালো না বাড়ে, তাহলে কিন্তু ইন্ডেক্সটা বাড়ার সম্ভাবনা কম। তার মানে হচ্ছে কিন্তু এখন প্রেসার আছে, মার্কেটটা একটু কারেকশন ফেজে যাচ্ছে। কারণ এন্ড অফ দ্য ইয়ারে এটা হয়, আবার ডিসেম্বরের থেকে আবার কিন্তু মার্কেট কিন্তু আবার আপ ট্রেন্ডে যাওয়ার প্ল্যান করে। তো এনিহাউ এটা স্টকের একটা ধর্ম, আপ ডাউন করবে। তো আমরা দেখবো যে আসলে বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে শো করতেছে, এটা কিন্তু একটা বড় মারুবাজুর মতো বলা হচ্ছে যে বেয়ারিশ ফর্মে আছে, এবং আগের দিনের যে ক্যান্ডেলটা, এটাও কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেলই বলা যায়, কারণ এটা কিন্তু ইন্ডিসিভ ছিল, এবং সাধারণত এই ধরনের ক্যান্ডেল থাকলে সাধারণত মার্কেটটা ডাউন ট্রেন্ডে থাকে। তো বর্তমান ক্যান্ডেল থেকে মনে হচ্ছে যে আগামী আরো 3 দিন হয়তো বা 2 দিন অ্যাটলিস্ট মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে থাকবে, তারপর হয়তো একটা আমরা গ্রিন ক্যান্ডেল দেখা দিতে পারে। সেটা যেহেতু আগামী রবি, সোম, মঙ্গল 3 দিন, বা রবির সময় অ্যাটলিস্ট 2 দিন কিন্তু মার্কেট কিন্তু আবারও ডাউন ট্রেন্ড থাকতে পারে। সেই ক্ষেত্রে এখান থেকে একটা 5088 একটা লেভেল আছে, এই লেভেলটা কিন্তু এই লেভেলটাতে যদি একটা ভালো একটা সাপোর্ট পাবে ইন্ডেক্সটা, যদি এই লেভেলে ইতিপূর্বে কিন্তু এই লেভেলে কিন্তু আপনার সাপোর্ট নিয়েছিল বেশ কয়েকবার, আমরা দেখি এখানে। তো কবে কবে যে এই পাঁচটাতে, অর্থাৎ এই যে 5088 লেভেলে কিন্তু এখানে সাপোর্ট নিয়েছিল, এই একবার আর এই একবার, দুইবার। আর বর্তমানে যে স্টেজে অবস্থান করছে, এখানেও কিন্তু সাপোর্ট নিয়েছিল বেশ কয়েকবার। এই লেভেলটা তো বর্তমানে যেখানে ক্লোজ করেছে, এই লেভেলটাতেও কিন্তু আপনার সাপোর্ট নিয়েছিল হচ্ছে 24 জানুয়ারি জুন 2024 সর্বশেষ। তবে যেহেতু এখন
একটু ডাউন স্টেজে আছে, তো সম্ভবত এই সাপোর্টটা ধরে রাখতে পারবে না, ইন্ডেক্সটা কিন্তু আবারও কারেকশন ফেজে যাবে। সেক্ষেত্রে 5088 একটা ভালো একটা সাপোর্ট পয়েন্ট আছে, যদি এখান থেকে সাপোর্ট নিতে পারে তাহলে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু আবারও ঘুরে যাবে। আর যদি এই 5088 যে সাপোর্ট পয়েন্ট যেটা বলা হচ্ছে, যদি এই লেভেলটা যদি সাপোর্ট না নিতে পারে তাহলে কিন্তু ইন্ডেক্সটা আরো নিচে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তার সম্ভাবনা থাকবে 4800 এই লেভেলটাতে। যদি এইটাও সাপোর্ট না নিতে পারে তাহলে কিন্তু আরো নিচে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেটা হচ্ছে আমরা পরবর্তী দেখে নেব যে আসলে ক্যান্ডেল কি প্যাটার্নটা আমাদেরকে টিচ করে। তো ক্যান্ডেল যদি এরকমই মনে করে যে হ্যাঁ স্টকটি আবারও নিচে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা কিন্তু ওই ধরনের ক্যান্ডেলই দেখতে পাবো। তো বর্তমানে ক্যান্ডেল থেকে আমরা যেটা বুঝতে পারছি যে স্টকটি অ্যাটলিস্ট রবিবার বা সোমবার দুদিন কারেকশন ফেজে থাকবে। মঙ্গলবারে গিয়ে যদি এই লেভেলে টাচ নিয়ে সাপোর্ট নিতে পারে তো ভালো, না হলে কিন্তু স্টকটিতে আরো নিচে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে রবি সোম মঙ্গল এই 3 দিনের মাঝে কিন্তু একটা সাপোর্ট নেওয়ার একটা সম্ভাবনা থাকবে, হয় উপরে বা নিচে। যদি এটাকে 5088 লেভেলটা টাচ করে উপরে উঠতে পারে তাহলে সাপোর্ট নিয়ে নিবে, আর যদি না পারে তাহলে কিন্তু স্টকটি আরো নিচে যাওয়ার অর্থাৎ 4800 লেভেলে যাওয়ার একটা চান্স দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে একটা স্টকের সিস্টেম অনুযায়ী হয়। তো আবার এখান থেকে সাপোর্ট কিন্তু আবার কিন্তু স্টকটি কিন্তু আপ ট্রেন্ডে যাবে, এবং এভাবে করে কিন্তু স্টক অ্যাকচুয়ালি কিন্তু আপ ডাউন করে কিন্তু উপরের দিকে মুভমেন্ট করে, একটা না বাড়বেও না একটা না কমবেও না। তবে এখন যেহেতু মোটামুটি একটা লেভেলে চলতেছে মার্কেট, আমার মনে হয় যে আমরা হয়তো এন্ড অফ দ্য নভেম্বর, আজকে তো হচ্ছে আজকে শুক্রবার, ছুটির 22 তারিখ, হয়তো আমার মনে হচ্ছে যে এন্ড অফ দ্য নভেম্বর কিন্তু একটা সাপোর্টে মার্কেট একটা হয়তো ডিসেম্বরের দিকে একটা ভালো একটা মুভমেন্ট করার সম্ভাবনা, যথেষ্ট সম্ভাবনা আছে। সেক্ষেত্রে 5088 লেভেলটা একটা সাপোর্ট পয়েন্ট হতে পারে, অথবা এখান থেকে নিচে গিয়ে সাপোর্ট একটা নিয়ে নিতে পারে। তো সেটা আমরা পরবর্তী দেখে নিব যে কোথা থেকে একটা ভালো সাপোর্ট আসতে পারে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা নিয়ে ছিল আমাদের একটা ফোরকাস্ট। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার মনে হয় যে আপনারাও প্ল্যান করতে পারেন, আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন যে আসলে আমি যে পয়েন্টটা উল্লেখ করেছি বা আমি যে পয়েন্টগুলো বলেছি এটার সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তো ভালো, না হলে আপনি আপনার মতো প্ল্যান করতে পারেন। এটা আমার ধারণা যে মার্কেটটা আরো আগামী 2-3 দিন কিন্তু আরো কারেকশন ফেজে থাকে, 5088 লেভেলটাতে হয়তো সাপোর্ট নিতে পারে, না হলে কিন্তু পরবর্তী আমরা দেখবো যে কোথায় সাপোর্ট নিতে পারে। তো এই ছিল হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা নিয়ে কথা বলা, আগামী সপ্তাহে কেমন মুভমেন্ট করতে পারে এবং বর্তমান ক্যান্ডেলটা নিয়ে আমরা কথা বললাম। আর এখন আমরা স্টক নিয়ে একটু কথা বলি। তো তার মধ্যে গ্রামীণ ফোন একটা ওয়ান অফ দ্য হট আইটেম স্টক। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে আরএসএটা কিন্তু স্পষ্ট নির্দেশনা করতেছে কিন্তু এটা ডাউন ট্রেন্ডে মুভমেন্ট করতে যাচ্ছে। আর পাশাপাশি আমরা যদি হিস্টোগ্রাম বারটা দেখি, এটাও কিন্তু ডাউন ট্রেন্ডের একটা প্ল্যান করতেছে। তো এক্ষেত্রে আমরা দেখবো যে দুইটা ইন্ডিকেটরে কিন্তু নেগেটিভলি প্রমোট করতে, অর্থাৎ স্টকটি কিন্তু কারেকশন ফেজে যাচ্ছে। এখন আমরা দেখবো হচ্ছে ডে চার্টের ক্যান্ডেল প্যাটার্নটা। বর্তমানে যে ক্যান্ডেলটা প্যাটার্ন এটা কিন্তু স্পষ্ট কিন্তু একটা মারুজু একটা বেয়ারিশ ফর্মে, এবং কিন্তু এটা নির্দেশনা করতেছে যে আগামী রবিবারও কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড অব্যাহত রাখবে। সেই ক্ষেত্রে তার সাপোর্ট পয়েন্ট হচ্ছে 309 টাকা 80 পয়সা। এটা হচ্ছে তার একটা ভালো একটা সাপোর্ট পয়েন্ট। যদি এটাকে রেসপেক্ট না করতে পারে তাহলে কিন্তু 292 টাকা এই লেভেলে একটা সাপোর্ট পাবে। এবং এভাবে করে করে কিন্তু স্টকটি কিন্তু আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলছি 280 টাকা লেভেলেও কিন্তু এই স্টকটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো যারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান ভাই, তাহলে আমার মনে হয় 280 টাকা আসা পর্যন্ত ওয়েট করতে পারেন, কারণ স্টকটি এখানে আসবেই। এখানে আসার পর হয়তো আরো নিচে যেতে পারে, সেটা পরবর্তী দেখা যাবে। বাট এই লেভেলে ইনভেস্ট করলে কিন্তু আপনি একটা শর্ট টার্ম প্রফিট বা যদি লং টার্মে করতে পারেন, তাও ফেজ ওয়াইজ যদি প্রফিট করতে চান তাও কিন্তু করতে পারবেন। তো গ্রামীণ ফোন নিয়ে বেশি কিছু বলার নাই, একটাই কথা যে গ্রামীণ ফোনের ক্যান্ডেলটা ভালো না, এটা আগামী কয়েকদিন হয়তো এটা কারেকশন ফিজে থেকে 309 টাকা পর্যন্ত একটা সাপোর্ট লেভেল আছে, অথবা আরো যে 292 লেভেলে একটা সাপোর্ট নিতে পারে। তো আমরা গ্রামীণ ফোনের যদি একটা ফান্ডামেন্টালটা একটু দেখি, তো নিউজে একটা আসছে এখানে, তার রেকর্ডেড আমরা জানি। আচ্ছা, রেকর্ড নিউজটাতে বলছে যে the company has informed that it has duly paid to first installment to the scheduled payment to the Bangladesh Telecommunication Regulatory Commission, acha BTRC, for 20 megahertz additional spectrum acquisition from 2600 megahertz band on 31st October 2024. This spectrum is scheduled to become operational from 1st July 2025. This spectrum acquisition demonstrates the company's commitment to enhance LTE network throughout the country.
আচ্ছা, তারপর হচ্ছে দি পেমেন্ট প্ল্যান ফর দ্য স্পেকট্রাম এন্টেলস, আচ্ছা এন্টেলস 8 ইনস্টলমেন্টস ওভার এ পিরিয়ড অফ 8 ইয়ার্স। আচ্ছা 8 বছর নিবে 8টা ইনস্টলমেন্টে। অ্যাজ এ কাস্টমার, আচ্ছা ঠিক আছে, সেন্ট্রিক কোম্পানি, দ্য কোম্পানি ইজ কমিটেড টু প্রোভাইড স্টেট অফ দ্য আর্ট সার্ভিসেস টু দ্য কাস্টমার। ওকে, তার মানে গ্রামীণফোন কিন্তু 2025 সালের জন্য তার নতুন একটা কিন্তু ফ্রিকোয়েন্সি এখানে কিন্তু বাড়ানোর একটা করেছে, যার ফলে কিন্তু এটা ইনস্টলমেন্ট দিবে 8টার মধ্যে, 8টা ইনস্টলমেন্ট দিয়ে কিন্তু 8 বছরের প্ল্যান হয়ে যাবে। তার মানে 2025 সাল থেকে কিন্তু জুলাই মাস থেকে কিন্তু ওদের অপারেশন শুরু হবে এবং এখান থেকে কিন্তু হয়তো কাস্টমারকে আরো ভালো বেশি আরো বেশি বেশি কিন্তু ভালো সার্ভিস দিতে পারবে এবং এই ক্ষেত্রে কিন্তু তাদের নেটওয়ার্কের ফেসিলিটি পারলে কিন্তু কনজিউমার লেভেল বেশি কাস্টমাররা কিন্তু স্যাটিসফাই হবে, তার বিজনেসটা বেড়ে যাবে। আর আরেকটা মেসেজ হচ্ছে যে ইপিসি এবং এনওসিএফপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার এবং ইপিএস দুটোই কিন্তু বেড়েছে এবং একটা কারণও দেখাচ্ছে এখানে। কারণ হচ্ছে ইপিএস হ্যাজ বিন ইনক্রিজ ডিউ টু ইনক্রিজ ইন নেট প্রফিট আফটার ট্যাক্স ইন কারেন্ট পিরিয়ড। আর একটা হচ্ছে net operating cash flow per share has been increased mainly due to lower payment of income tax and higher cash receipt from customers। এই ছিল হচ্ছে ওনাদের মানে ভালো কয়েকটা নিউজের মধ্যে একটা। আচ্ছা, তাহলে এই ছিল গ্রামীণফোন নিয়ে আমরা দেখে ফেললাম। আর নেক্সট গ্রামীণফোনের আপনারা চলে আসবেন লিনডিবিডি নিয়ে। তো লিনডিবিডি স্টকটা আলোচনার ক্ষেত্রে আমরা আগে দেখে নেব যে তার হচ্ছে আরএসআইটা হচ্ছে কিন্তু ডাউন ট্রেন্ডে শো করতেছে আরএসআইটা। আর পাশাপাশি এমএসসিডি হিস্টোগ্রাম বারটাও কিন্তু স্লোলি কিন্তু কারেকশন ফেজে যাচ্ছে। তার মানে দুটো ইন্ডিকেটরে কিন্তু নেগেটিভ শো করতে, অর্থাৎ স্টকটি কিন্তু কারেকশন ফেজে এখনো আছে। এবং আমরা যদি ডে চার্টের ক্যান্ডেলটা দেখি, এখানে কিন্তু দেখা যাচ্ছে বায়ার সেলারদের কিন্তু খুব ভালো একটা অবস্থান আছে, যার ফলে কিন্তু এখানে ভালো ভলিউমে কিন্তু এখানে কিন্তু সেলাররা অ্যাক্টিভ আছে। তো সেই ক্ষেত্রে বর্তমান যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল থেকে আমরা বলতে পারি যে স্টকটির মোটামুটি ভাবে 915 টাকা একটা ভালো একটা সাপোর্ট রয়েছে 915 টাকা লেভেলে। আর 915 টাকা লেভেলে সাপোর্ট নিয়ে আপ ট্রেন্ড যদি না হতে পারে তাহলে কিন্তু আরেকটা সাপোর্ট আছে 880 টাকা লেভেল। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আমি আগেও বলেছিলাম যে এই লেভেল অর্থাৎ 800 900 1000 এই লেভেলগুলোতে কিন্তু বেশ কিছুদিন কিন্তু কনসলিডেট হবে, তারপর কিন্তু স্টকটি একসময় আপ ট্রেন্ড হয়ে হয়ে কিন্তু এই যে লেভেলগুলো টাচ করে উপরে যাবে, অর্থাৎ 70 97 এই লেভেলটা টাচ করবে। এটা একটু সময় লাগবে, বাট এখানে কিছু সময় কনসলিডেট হয়ে কিন্তু একসময় আপ ট্রেন্ড নিবে। অর্থাৎ এই যে 880 টাকা লেভেলে কিন্তু সে আবার আসবে। যদি 880 টাকা লেভেলে সাপোর্ট না নিতে পারে তাহলে কিন্তু স্টকটি আরো নিচে যাবে। এই জন্য 880 টাকা লেভেলটা ভেরি মাচ ক্রুশিয়াল। সেই জন্য এই স্টকটি যদি 880 টাকা সাপোর্ট নিতে পারে তো ভালো, নাহলে কিন্তু নিচে গিয়ে আবার আপ ট্রেন্ড হয়ে আসবে। আর 915 টাকা তার একটা এখানে সাপোর্ট পয়েন্ট, এখান থেকে 915 টাকা আসার পরে কিন্তু হালকা কিন্তু একটা ছোট পরে সে কিন্তু একটা বাউন্স ব্যাক দিবে, বাউন্স আপ ট্রেন্ডে যাবে, তারপর কিন্তু আবার কারেকশন ফেজে এসে 880 টাকা লেভেলে আসবে। এই 880 টাকা লেভেলটা তার ইম্পর্টেন্ট ফেজ, যদি এটাকে সে রেসপেক্ট করে আপ ট্রেন্ড নিতে পারে তো ভালো, নাহলে কিন্তু স্টকটি আবারও নিচে যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা থাকবে। সেখানে তার সাপোর্ট পয়েন্ট অনেক রয়েছে, আরো এখানে এই যে 758 বা 800 টাকা পর্যন্ত তার একটা সাপোর্ট কিন্তু রয়েছে। এটা এই টাইমিং ফ্যাক্টর, জাস্ট আপনার সাইকোলজিক্যালি আপনি প্রিপারেশন রাখতে পারেন যে এই স্টকটি কিন্তু হয়তো 880 টাকায় সাপোর্টটা ভেঙে গেলে 800 টাকা পর্যন্ত একটা ভালো স্ট্রং সাপোর্ট, এখান থেকে সে আবার আপ ট্রেন্ড করে এই যে এই সবগুলোতে কিন্তু টাচ করে করে কিন্তু 1300-1400 টাকা লেভেলে যাওয়ার একটা প্ল্যান থাকবে। তো এই ছিল লিনডিবিডি নিয়ে মোটামুটি আলোচনা। আর লিনডিবিডির ক্ষেত্রে যদি আমরা ফান্ডামেন্টালটা দেখি নিউজের ক্ষেত্রে কিছু আছে কিনা, তো লিনডিবিডি এক্ষেত্রে আমরা দেখব যে 3 নভেম্বরে দেখাচ্ছে ইপিএস, হ্যাঁ এই 3 নম্বরের যে সার্কুলারটা আসছে এটা, আচ্ছা দেখ এটা আমরা সবাই জানি, এগুলো 3 নম্বর ইনক্রিজ করতে হায়ার প্রফিট আছে, ঠিক আছে এটা দরকার নাই। আমরা দেখি এখন তার ফান্ডামেন্টাল দেখি। ফান্ডামেন্টালটা যদি আমরা দেখি এখানে কিন্তু ইপিএস এর গ্রোথ আসছে 1494, এটা আমরা জানি কি জন্য আসছে। যাক ওকে, এটা আসলে খুব একটা সবাই জানি আমরা এটা সম্বন্ধে। তো লিনডিবিডি নিয়ে থাকলো আলোচনা। আর হচ্ছে এরপরে স্টকটি নিয়ে কথা হলো রবি। তো রবি আমরা যদি দেখি তার আরএসএটা কিন্তু মনে হচ্ছে যে আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে এবং সেক্ষেত্রে কিন্তু আগামীকালকে সম্ভাবনা আছে, যত সম্ভাবনা আছে স্টকটি কিন্তু একটু একটা বাউন্স আপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যে দেখা যাক। আর পাশাপাশি এমএসসিডি স্ট্রং বারটা কিন্তু আবার ডাউন ট্রেন্ডে শো করতেছে। তো দুইটা কিন্তু দুই ধরনের একটা মেসেজ দিচ্ছে। আরএসএটা কিন্তু বলতেছে যে এখান থেকে সে একটা আপ ট্রেন্ড হওয়ার প্ল্যান করতেছে, আর এমএসসিডি কিন্তু ডাউন ট্রেন্ড শো করতেছে। এখন আমরা দেখবো ক্যান্ডেল চার্টটা, ডে ওয়াইজ ডে চার্টে আমরা ক্যান্ডেল প্যাটার্নটা দেখবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যে প্যাটার্নটা এখানে শো করেছে তাতে কিন্তু এখানে বোঝাচ্ছে যে বায়াররা কিন্তু যথেষ্ট এই লেভেলে কিন্তু বাই করতে আগ্রহী দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিছু হয়তো বায়ার থাকবে, বাট
এই যে আগের যে প্রিভিয়াস 20 তারিখের যে ক্যান্ডেলটা এখানে প্যাটার্নটা শুরু, এটা কিন্তু একটা ভালো ক্যান্ডেল না। এর কারণে কিন্তু মনে হচ্ছে যে স্টকটি কিন্তু আরো কারেকশনে যাওয়ার তার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বর্তমানে যে 25 টাকা 90 পয়সা সে ক্লোজ করেছে, এখান থেকে কিন্তু স্টকটি আরো ডাউন ট্রেনে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তার সাপোর্ট 25 টাকা 30 পয়সা। এই 25 টাকা 30 পয়সা লেভেলে যদি সাপোর্ট নিতে পারে তো ভালো আপ ট্রেনে যাবে। আর যদি 25 টাকা 30 পয়সা সাপোর্ট না নিতে পারে, তাহলে 24 টাকা 50 পয়সা লেভেলে কিন্তু তার একটা ভালো স্ট্রং একটা সাপোর্ট রয়েছে। অর্থাৎ 25 টাকা 30 থেকে 24 টাকা 50 এই লেভেলে কিন্তু একটা সাপোর্ট জোন, তার এই জোনটা, এই জোনটা থেকে কিন্তু স্টকটা কিন্তু উপরে যাবে। যদি 25 টাকা 30 পয়সাতে সাপোর্ট নিতে পারে তো ভালো, এখান থেকে যাওয়ার পর একটু হালকা একটু ইনক্রিজ হয়ে কিন্তু আবার কিন্তু ডাউন ট্রেন্ডে এসে 24 টাকা 50 পয়সা লেভেলে আসতে পারে। এই 24 টাকা 50 পয়সা লেভেল থেকে কিন্তু স্টকটি কিন্তু আবার ঘুরে গিয়ে কিন্তু আপ ট্রেন্ড হয়ে হয়ে কিন্তু এই যে রেজিস্ট্যান্স গুলো আছে 28 টাকা 40, তারপরে হচ্ছে 29 টাকা, এটা কিন্তু ভেঙে ভেঙে কিন্তু উপরে যাবে। কারণ তার কিন্তু উপরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই গ্যাপ গুলা কিন্তু উপরে টাচ করে করে কিন্তু সে উপরে যাবে। অর্থাৎ যদি 24 টাকা 50 পয়সা কেউ বাই করতে পারেন বা 25 30 পয়সা বাই করতে পারেন, তাহলে কিন্তু স্টকটি অ্যাটলিস্ট আপনি 27 টাকা 50 এই লেভেলে কিন্তু সেল করতে পারবেন, যাওয়ার সম্ভাবনা রয়েছে। বা বেটার হলে 27 টাকা 70 বা 80 28 টাকা লেভেলে যেতে পারে। তো রবি, এই হচ্ছে রবির একটা অ্যানালাইসিস। তো আবারও বলতেছি যে রবির কিন্তু কারেকশন ফেজে এখনো আছে এবং এটা কন্টিনিউ থাকার সম্ভাবনা বেশি। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ব্যাট বিসি। আচ্ছা, রবির ফান্ডামেন্টালটা বলা হয় না, একটু কথা বলে নিই রবিটা নিয়ে। রবির ফান্ডামেন্টালটা নিয়ে আমরা যদি একটু ফোকাস করি তাহলে দেখবো টেলিকম সেক্টরে এবার কিন্তু রবি কিন্তু চমৎকার পারফরমেন্স করেছে। ইপিএস এর গ্রোথ যথেষ্ট ভালো আছে, তার রিজার্ভ তো অনেক ভালো। আমরা জানি স্টোর নতুন করে 0.5% বাই করতেছে। ইপিএস এর গ্রোথও ভালো, এবং তার কিন্তু নেট প্রফিট গ্রোথও ভালো, 75% ছিল 22-এর তুলনায়। তো ডিভিডেন্ড গ্রোথও ভালো, 23 সালে 10% দিয়েছিল, 5-7 ডে কিন্তু ইনক্রিজ হচ্ছে। রবি ভালো করার সম্ভাবনা আছে, হয়তো আগামীতে হয়তো যেহেতু পেসে গ্রোথ আসছে হয়তো ডিভিডেন্ড হিস্ট্রিটা আরো ভালো আসতে পারে। তো এই ছিল রবি নিয়ে। আর নেক্সট স্টকটি হচ্ছে আমরা দেখবো যে ব্যাট বিসির আরএসএটা যদি আমরা একটু ফোকাস করি তাহলে দেখবো এটা কিন্তু ডাউন ট্রেন্ডেই শো করতেছে, যদিও একটু টার্ন নেওয়ার চেষ্টা করছে বাট মনে হচ্ছে না নিতে পারবে। তারপর আমরা দেখবো, এরপরে দেখবো হচ্ছে এমএসসি হিস্টোগ্রাম বারটা কিন্তু স্পষ্টই ডাউন ট্রেন্ড শো করতেছে। এবং আমরা যদি এখানে ডেপ চার্টটা দেখি, তার যদি ক্যান্ডেল প্যাটার্নটা শো করে, এখানে কিন্তু স্পষ্ট কিন্তু দেখাচ্ছে যে এটা কিন্তু একটা বেয়ারিশ ফর্মে মুভমেন্ট করতেছে। আর যদি এখানে বায়ার মুভমেন্ট আছে, বাট এই ক্ষেত্রে কিন্তু যেহেতু অনেক বড় বিগ বডিতে আছে, তার মানে হচ্ছে কিন্তু এখানে সেলাররা খুব বেশি কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু স্টকটি কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে কারেকশন ফেজে যাওয়ার, অলরেডি আছে, এবং সে ডাউন ট্রেন্ডে যে মেনটেন করার সম্ভাবনা যথেষ্ট বেশি। কারণ আমরা ব্যাট বিসির সম্বন্ধে জানি যে রিসেন্টলি কিন্তু তার যে রেকর্ড ডেটটা শেষ হয়েছে, এখন কিন্তু কন্টিনিউশন, এখন কিন্তু স্টকটি কিন্তু সেল দেখুন কিন্তু বেড়ে যাবে। তো তারই ধারাবাহিকতা কিন্তু ক্যান্ডেলটা কিন্তু এরকম শো করতেছে, এবং সেক্ষেত্রে সাপোর্ট আছে 349 টাকা 50 পয়সা এই লেভেলে একটা ভালো সাপোর্ট আছে। যদি এই সাপোর্টটা কন্টিনিউ করতে পারে, না না হলে কিন্তু তার সাপোর্ট 336 টাকা 20 পয়সা লেভেলেও কিন্তু একটা ভালো সাপোর্ট রয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাট বিসির বর্তমান পারফরমেন্স, তাতে কিন্তু স্পষ্টই এটা কিন্তু একটা লক্ষণ যে এই স্টকটি কিন্তু আবারও ডাউন ট্রেন্ডের দিকে প্ল্যান করতেছে। তো আমরা যদি এখন ব্যাট বিসির ফান্ডামেন্টালটা একটু দেখি তাহলে দেখতে পাবো এখানে ফুড অ্যান্ড অ্যালার্ট সেক্টর এক ক্যাটাগরির একটি স্টক, এবং তার পারফরমেন্স কিন্তু ভালো না। ইপিএস এর গ্রোথ কিন্তু ভেরি ব্যাড, নেগেটিভলি রান করতেছে, 1.38% নেগেটিভলি মুভমেন্ট করতেছে। এই গ্রোথও পিএটার রেশিওটা মোটামুটি গত বছরের তুলনায় ভালো করছে। এবার 2023 ছিল 15.67, আবার কিন্তু 11.32 আসছে। আর ইনস্টিটিউট নতুন করে বাই করতেছে, ফরেনটা কিন্তু 1.46% কিন্তু সেল করে দিচ্ছে। ডিভিডেন্ডের গ্রোথ -100%, অর্থাৎ 23 সালে দিয়েছিল মাত্র 100% ক্যাশ ডিভিডেন্ড, আর 22 সালে দিয়েছিল 200%, তার মানে 100% নেগেটিভ গ্রোথ। তো আর আমরা যদি তার রেকর্ড ডেটটা দেখলাম, তো এখানে যে 30 অক্টোবর যেটা দেখলাম ব্যাট বিসির, এটা হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে নিউজ যদি দেখি, এটা পুরো নিউজ ইন্টারিম ক্যাশ ডিভিডেন্ডের আমরা দেখেছি এটা। তাহলে
এখানে যেটা আসছে যে ব্যাটবিসি থেকে আমরা এই মেসেজটা দেখলাম যে ব্যাটবিসি কিন্তু কন্টিনিউ ডাউন ফর্ম যাচ্ছে এবং কিন্তু সেক্ষেত্রে এটা কন্টিনিউ রাখার সম্ভাবনা বেশি। আর সেক্ষেত্রে তার দুটো সাপোর্ট পয়েন্ট এবং সাপোর্ট জোন আছে, এখান থেকে কিন্তু সাপোর্ট নেওয়ার একটা প্ল্যান করবে স্টকটি। তো সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, এই ছিল আপনাদের সঙ্গে মোটামুটি কয়েকটি স্টকের ফান্ডামেন্টাল স্টকগুলো নিয়ে ডিসকাশন করা, আপনাদের রিকোয়েস্টেড স্টক। আর পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত মানে লাস্ট ডের যে ইন্ডেক্সটার উপরে আলোকপাত এবং আগামী সপ্তাহে কেমন মুভমেন্ট করতে পারে তার উপরে একটা আলোচনা। তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে নতুন কোনো টপিক নিয়ে আবারও কথা হবে। সবার বিনিয়োগ সুরক্ষিত থাকুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।